নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আবার এসেছি তোমাদের কাছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে আমি বর্ণপরিচয় বইটা থেকে একটা গল্প পড়ছিলাম। এই যে বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। আগেও বলেছি, আবার বলছি, সহজ পাঠের মতোই বর্ণপরিচয়ও আমাদের বাংলা শেখার একটি ভীষণ দরকারি বই এবং ভীষণ কার্যকরী বই, এফেক্টিভ বই। কারণ খুব ধাপে ধাপে বাংলা ভাষা শেখার একটা ট্রেনিং এই বইটায় দেওয়া আছে। প্রথমে অক্ষর পরিচয়, তারপর ছোট ছোট শব্দ গঠন, তারপর আরও কঠিন শব্দ গঠন, তারপর বাক্য গঠন। এইভাবেই বাংলা ভাষাটা এই বইগুলোতে শেখানো হয়েছে। এবং বই দ্বিতীয় ভাগের শেষে বেশ কিছু গল্প দেয়া হয়েছে, যেটা পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য ভীষণ কাজের গল্প। তাদের জীবনে কোন পথটা নেওয়া উচিত, কি কি ভালো গুণ নিজেদের মধ্যে তাদের অবলম্বন করা উচিত, সেগুলো নিয়ে এই গল্পগুলো বেশিরভাগই। আর একটা কথা যেটা বলেছিলাম, যে এই লেখাগুলো সাধু ভাষায়, মানে তখনকার দিনে লেখার জন্য যেই ভাষা, বাংলা ভাষার স্টাইলটা ব্যবহার হতো, যেমন সহজ অ্যাকশন ভার্বগুলোকে, মানে কোন কাজ নিয়ে যে শব্দ, করেছি, খেয়েছি, এগুলো হয়ে যেত করিয়াছি, খাইয়াছি। বা একটু সহজ, তার না বলে বলা হতো তাহার, মানে একটু কঠিনভাবে লেখা হতো। হয়তো কথা বলার সময় সেটা ব্যবহার হতো কিনা আমি বলতে পারবো না, কিন্তু লেখার সময় ব্যবহার হতো। আর আজকালকার দিনে একেবারেই সেটা ব্যবহার হয় না, কথায় তো নয়, লেখাতে একেবারেই নয়। সেই জন্য আমি তোমাদের সুবিধার জন্য এই সাধু ভাষার লেখাগুলোকে পড়বো যখন চলিত ভাষায়, বা এখনকার দিনের যে ভাষা সেই ভাষায় পড়বো, যাতে তোমাদের ব্যাপারটা গ্রহণ করতে বা বুঝতে আরও বেশি সুবিধা হয়। কারণ এখন অবধি আমরা যা পড়েছি মোটামুটি ওই ভাষাতেই পড়েছি, মানে চলিত ভাষাতেই পড়েছি। আমার পিছনে এই হাতি বন্ধুর মুখটা একটু ঘুরিয়ে রাখলাম। তো আমি এবার পড়া শুরু করি। তার আগে একটু ছোট্ট করে বলে দিই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাপারে আর তোমাদের বলছি না, কারণ উনি একজন মহৎ ব্যক্তি ছিলেন এবং কোনো না কোনো সময় সম্ভব হলে তোমরাও ওনার বিষয়ে পড়ো। আমাদের দেশে তখন তো সমাজ ব্যবস্থা বা অনেক রকম বাজে নিয়ম চলতো, হ্যাঁ, উনি সেগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিদ্যাসাগর মানে জ্ঞানের সমুদ্র, বিদ্যা মানে জ্ঞান বা নলেজ ইংলিশে এটা বলে, আর সাগর মানে সমুদ্র। তো উনি এতটাই জ্ঞানী ছিলেন এবং সেই জন্য মানুষ ভালোবেসে ওনাকে ওই কথাটা বলেছিলেন বা ওই নামটা দিয়েছিলেন বিদ্যাসাগর। এবং প্রকৃত অর্থেই উনি বিদ্যাসাগর, মানে খালি বইয়ের যে পড়াশোনা পড়েই যে সব কিছু বা অনেক জ্ঞান হয়েছিল তা না, উনি ভেতর থেকে অন্তর থেকে জ্ঞানী ছিলেন। এবং সেই জন্য সমাজের নানা রকম কুপ্রথা বা নানা রকম খারাপ নিয়ম যেগুলো চলতো সেগুলো উনি বন্ধ করার চেষ্টা করেছিলেন এবং বহু ক্ষেত্রে সফলও হয়েছিলেন। কখনোই তিনি মাঝপথে চলে আসেননি বা হেরে চলে আসেননি। তো ওনার জীবন থেকেও প্রচুর কিছু শেখা যায় এবং এই বইগুলোর মধ্যে সেই শেষের গল্পগুলোর মধ্যে সেই গুণগুলোর কথাই আরও বেশিভাবে বলা হয়েছে, যেগুলো উনি নিজের জীবনেও মেনে চলেছিলেন। আর আমরা আজকে যে গল্পটার দ্বিতীয় ভাগটা বা শেষ ভাগটা পড়ব, সেটার নাম হচ্ছে চুরি করা কদাচ উচিত নয়। এবং এটা ভুবন নামে একটি ছেলের গল্প। প্রথমে উনি গল্পটায় বুঝিয়েছিলেন যে চুরি করলে কি কি বিপদ হয়, চুরি করলে মানুষের কত দুর্ভোগ হয় বা অসুবিধা হয় বা বিপদ হয়, এবং কেউ সেই চোরকে কখনো বিশ্বাস করে না। এবং গুরুজনদের, বাবা মা এবং অন্য যে কোনো শিক্ষক শিক্ষিকা বা আত্মীয় স্বজন, তারা যেন কোনো ছোট ছেলে মেয়েদের চুরি করতে দেখলে তখনই তাকে বোঝায় যে এটা কত বড় খারাপ কাজ। এবং তারপরে উনি গল্পটা শুরু করেছিলেন, যেখানে ভুবন নামে একটি ছেলে, যার মা বাবা অনেক ছোটোবেলায় মারা গিয়েছিল এবং সে তার মাসির কাছে বড় হচ্ছিল। সে কি করে অন্যায়টা করলো, একদিন সে স্কুল থেকে অন্য একটি ছেলের বই চুরি করে আনলো এবং যখন তার মাসি জানতে পারলো সে কথা, সে তাকে কিছুই বললো না, বইটা ফেরত দিতেও বললো না, চুরি করা অন্যায় সেটাও বললো না, আবার চুরি করতে বারণ করা সেটাও করলো না, কিছুই করলো না, উনি কিছুই বললেন না মাসি। এবং তার ফলে ভুবনের জীবনে কি হলো সেইটা নিয়ে আমরা আজকে দ্বিতীয় ভাগটা শুরু করি। প্রথম প্যারাগ্রাফ। এতে ভুবনের সাহস বেড়ে গেল। সে যতদিন স্কুলে ছিল সুযোগ পেলেই চুরি করত। এইভাবে ধীরে ধীরে সে বেশ ভালো রকম চোর হয়ে উঠল। সকলেই জানতে পারল ভুবন বড় চোর হয়েছে। কারো কোনো দ্রব্য হারালে সকলেই তাকে চোর বলে সন্দেহ করত। যদি ভুবন অন্য লোকের বাড়িতে যেত,
যদি সে কিছু চুরি করে এই ভয়ে তারা অত্যন্ত সাবধান থাকত এবং যথেষ্ট বকাঝকা এবং মারধর পর্যন্ত করে তাকে তাড়িয়ে দিত। তো মাসির কাছ থেকে কোনো রকম বাধা না পেয়ে ভুবনের সাহস বেড়ে গেল। সে যতদিন স্কুলে ছিল সুযোগ পেলেই সে অন্য বাচ্চাদের জিনিসপত্র চুরি করতো, যা খুশি, কিন্তু ওটাই ওর অভ্যাস হয়ে গেল। এরকম করে ধীরে ধীরে সে খুব ভালো রকম চোর হয়ে গেল। চুরি করাটা তার অভ্যাস এবং দৈনন্দিন কাজের মতো হয়ে গেল। সকলেই জেনেও গেল যে ভুবন খুব বড় চোর হয়েছে, মানে ও যে ধরা পড়তো না তা নয়, কিন্তু সবাই জেনে গেল যে ভুবন বড় চোর হয়েছে। তাই কারো কোনো দ্রব্য হারালে, দ্রব্য মানে জিনিস, সকলেই প্রথমে ভাবতো ভুবন আশেপাশে আছে, তার মানে নিশ্চয়ই ভুবনই করেছে, মানে সন্দেহ করতো। সন্দেহ করা মানে কোনো কিছু কাউকে নিয়ে চিন্তা করা বা ভাবা যে এটাই হয়েছে নিশ্চয়ই, কারণটাকে নিয়ে কিছু একটা ভাবা যে চুরি হয়েছে, তার কারণ কি বা তার মানে কেন হয়েছে, কারণ ভুবন ছিল, ভুবন যেহেতু চোর নামী সেজন্য সেই নিশ্চয়ই চুরি করেছে। আর যখন অন্য কোনো লোকের বাড়িতে যেত, যদি সে কিছু চুরি করে সেই ভয়ে সে বাড়ির লোকজন যথেষ্ট বেশি সাবধান থাকতো এবং ও আসলে ওকে পছন্দ তো করতোই না, উল্টে ওকে বকাঝকা করে কখনো কখনো মারধর করেও ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। মানে ভুবন কারো কাছেই যে ভালোবাসার মানুষ হলো না সেটা এই প্যারাগ্রাফে বোঝা যাচ্ছে। মানে ওর চুরিটা এত বেশি, চুরির বদঅভ্যাসটা এত বেশি বেড়ে গেছিলো যে মানুষ ধীরে ধীরে ওকে দূরে সরিয়ে দিতে লাগলো এবং খুবই অপছন্দ করতে লাগলো। কিন্তু এটা তো এখন অবধি আমরা জানি যে মানুষ ওকে অপছন্দ করছে বা ওকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু খুব বড় বিপদ কি হয়েছে, যথেষ্ট বিপদ এটা, কিন্তু প্রচণ্ড খারাপ বিপদ নয়, এরপরে হবে সেটা। দ্বিতীয় প্যারাগ্রাফ, কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে এরপরে দুটো প্যারাগ্রাফ আছে, দ্বিতীয় এবং তৃতীয়, দুটোতেই কিছু কঠিন কথাবার্তা আছে যেটা আমি বলবো না ঠিক করেছি, কারণ যদি বাচ্চারা শোনে তাহলে হয়তো তাদের মনে কিছু খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আসল বা এক্স্যাক্ট ঘটনাটা বলবো না, কিন্তু বুঝিয়ে দেবো যে কী হয়েছিল। এবার আমি পড়া শুরু করছি দ্বিতীয় প্যারাগ্রাফ। কিছুকাল পরে ভুবন চোর বলে ধরা পড়ল। সে বহুকাল চোর হয়েছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করেছে, তা সপ্রমাণ হলো। বিচারকর্তা ভুবনের চরম শাস্তির আজ্ঞা দিলেন। তখন ভুবনের বোধ হলো যে স্থানে অপরাধীদের চরম শাস্তি দেওয়া হয় সেখানে নিয়ে গেলে ভুবন রাজপুরুষদের বললেন, তোমরা দয়া করে এই জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করাও। তো এখন অবধি তো লোকজন সরিয়ে দিয়েছিল, কিন্তু এরপর ভুবন পুলিশের কাছে ধরা পড়লো এবং সে যে বহুদিন ধরে চোর হয়েছে এবং অনেকের অনেক জিনিস চুরি করেছে সেটাও প্রমাণ হয়ে গেল। প্রমাণ মানে সেটা এস্টাবলিশ হলো বা মানে জানা গেল, একদম মানে নিশ্চিতভাবে জানা গেল। ধরো কীরকম, যে ভুবন কারো বাড়িতে গিয়েছে, তার বাড়িতে তারপরে একটা কোনো দামি জিনিস পাওয়া যায়নি এবং তারপর সেই দামি জিনিসটা ভুবনের বাড়ি থেকে পাওয়া গেছে, তার মানে বোঝা গেল যে ভুবন সত্যি ওই জিনিসটা চুরি করেছিল। তো এটা নিশ্চিত হয়ে গেল, মানে শিওর হয়ে গেল যে ভুবনই চুরি করেছিল। বিচারকর্তা মানে জাজ ভুবনকে একটা খুব সবচেয়ে খারাপ বা কঠিন শাস্তির ঘোষণা করলো বা শাস্তি দিল। তখন ভুবনের চৈতন্য হলো বা বোধ হলো, হ্যাঁ, মানে বুঝলো যে এবার সে এত বড় শাস্তি এবং এখান থেকে যে ফেরার কোনো উপায় নেই, তখনও বুঝলো যে ওর কী ভুল করেছে। হ্যাঁ, তারপর যেখানে সেই চরম শাস্তি দেওয়া হয় সেখানে বা প্রচণ্ড ভয়ঙ্কর শাস্তিটা দেওয়া হয় সেখানে যখন ভুবনকে নিয়ে গেল, তখন ভুবন রাজপুরুষ মানে তখনকার দিনে পুলিশের লোকজনদের বলা হতো, যারা ভুবনকে ধরেছিল, বললো তোমরা দয়া করে এই জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করো। কারণ মাসি তার পরিবারের একমাত্র লোক, তো সবাই ভাবলো নিশ্চয়ই সেই কারণেই ভুবন ওনার সঙ্গে দেখা করতে চাইছে। এবার আমরা তৃতীয় বা শেষ প্যারাগ্রাফটা পড়ব। ভুবনের মাসি ওই স্থানে আসলেন এবং ভুবনকে দেখে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে তার কাছে গেলেন। ভুবন বলল, মাসি এখন আর কাঁদলে কি হবে, কাছে এসো, কানে কানে তোমায় একটা কথা বলবো। মাসি কাছে গেলে পর ভুবন তার কানের কাছে মুখ নিয়ে গেল এবং খুব জোরে দাঁত দিয়ে কানে কামড় দিল। পরে সে ভৎসনা করে বলল, মাসি তুমি আমার এই শাস্তির কারণ। যখন আমি প্রথম চুরি করেছিলাম তুমি জানতে পেরেছিলে, সে সময় যদি তুমি শাসন করতে ও নিবারণ করতে তাহলে আমার এই দশা হতো না, তা করনি, সেই জন্য এই পুরস্কার। তো ভুবনের মাসিকে সেই জায়গায় সেই স্থানে মানে সেই জায়গায় আনা হলো এবং ভুবনকে দেখে সে উচ্চস্বরে মানে জোরে জোরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ও কাছে গেল। তখন ভুবন বলল, মাসি এখন আর কেঁদে কী হবে, কাছে এসো, তোমার কানে কানে একটা কথা বলবো। মাসি কাছে গেল, ভুবন ওর কানের কাছে মুখ নিয়ে গেল, তারপর খুব জোরে ওর কানে কামড়ে দিল। হ্যাঁ, তখন বলল,
যে তারপর সে মাসিকে ভৎসনা করে বলল, ভৎসনা মানে বকে, হ্যাঁ, বা মানে ছি ছি বলে আর কি। ভৎসনা মানে কাউকে বোঝানো যে তুমি একটা অন্যায় কাজ করেছো। সেটা কি করে কি বললো মাসি, তুমি আমার এই শাস্তির কারণ। যখন আমি প্রথম চুরি করেছিলাম তুমি জানতে পেরেছিলে, কিন্তু তখন আমাকে শাসন করনি, মানে বকনি। তুমি তো আমার গুরুজন, তুমি আমায় বকতে পারতে, শাসন করতে পারতে, করনি। নিবারণ করতে পারতে, নিবারণও করো। নিবারণ মানে বারণ করা বা মানা করা, যে এটা করো না, তুমি চুরিটা অন্যায় করেছো, সেটা যদি করো না তুমি, সেটা যদি মাসি তখনই ওকে বোঝাতো, তাহলে তাহলে আমার এই দশা হতো না। দশা মানে এই অবস্থা, সেটা করনি, সেই জন্য সেই পুরস্কার। তো এখানেই গল্প শেষ। মানে মাসিও শাস্তি পেল যে, এবং এটাতে এটাই বোঝায় যে তুমি যদি কোনো অন্যায়কে সাপোর্ট করো বা প্রশ্রয় দাও, মাসি তো দেখেছিল যে ভুবন অন্যায় করেছে, সেটাকে উনি সে ব্যাপারে কিছু করেননি, হ্যাঁ, তো সেই জন্য উনিও এক না একদিন ঠিকই শাস্তি পেলেন। তো যদি তুমি কোনোদিন নিজে অন্যায় না করো, কিন্তু অন্যায় দেখে যদি কিছু নাও মানে এগিয়ে যাও অন্যায় থামানোর জন্য, তাহলে তুমিও একদিন শাস্তি পাবে। তোমার সামনে একটা অন্যায় হচ্ছে, তুমি চুপ করে বসে থাকলে, সেটাকে আটকালে না, হ্যাঁ, তাহলে যে অন্যায় করছিল সে তো শাস্তি পাবেই, তুমি যেহেতু অন্যায়টাকে আটকালে না, তাই তোমারও একদিন না একদিন শাস্তি হবেই। ভুবনের মাসিরও তাই হলো। এবার আমি ইংলিশটা পড়ে নিই। Hi all, hope you are doing good. Last week we started with an epic book in the Bengali literature, that is Porno Porichoy. As I had shared, this book is one of the building blocks of one's journey of learning the Bengali language, designed in a very methodical step-by-step way of teaching the Bengali language. And this book, as I said, has been composed by this person, Ishwar Chandra Vidyasagar, a great personality of our country in those days of India. So you can understand how many years ago this book was written, but it is still equally relevant. As I had shared, this book had stories on various moral behaviors and virtues which students should try to imbibe right from their childhood. And this story, which we were discussing, was about the habit of never stealing. We discussed that how someone suffers when they steal something, and how it is the duty of all elders to restrain youngsters from stealing and explain to them the harmful consequences of this horrible vice. Then we started with the story of a young boy, Bhuban, whose parents had passed away when he was a very young kid, and then he was brought up by his maternal aunt. When one day Bhuvan steals a book from another boy in his school, his aunt questions him and gets to know about the act of him stealing, but she chooses not to advise Bhuvan of the right steps on committing this mistake. She didn't even forbid Bhuvan from stealing again. So neither did she punish him, nor did she restrain him, nor did she forbid him from doing it again. So what happens next? Let's see. Before I start with the reading for this video, I'll have to say that this contains a couple of things which were very strong in the light of the story, or because the story demands so. But considering our audience who might be youngsters, I will mold them in a way where I will not use the exact words, but I will explain that what was the thing. I will explain the situation, but I will not use the exact terms. There are 3 paragraphs. I'll start with the first paragraph. এতে ভুবনের সাহস বেড়ে গেল। সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পেলেই চুরি করত। এইভাবে ধীরে ধীরে সে বিলক্ষণ চোর হয়ে উঠল। সকলেই জানতে পারল ভুবন বড় চোর হয়েছে। কারো কোনো দ্রব্য হারালে সকলে তাকেই চোর বলে সন্দেহ করত। যদি ভুবন অন্য লোকের বাড়িতে যেত, যদি সে কিছু চুরি করে, এই ভয়ে তারা অত্যন্ত সাবধান হয়ে যেত এবং যথেষ্ট বকা এবং মার ধর পর্যন্ত করে তাকে তাড়িয়ে দিত। So we see that this act, when the aunt decided not to scold Bhuban for his misdeed, it increased, or it really raised his guts. He realized that his guardian, that is his aunt, didn't find any fault in this act of his, that is stealing, and so he concluded that he can freely continue with this practice. As long as he was in the school, he continued stealing things on every opportunity. Gradually he became a seasoned thief, and everyone around him became aware of this, that he was the thief. So whenever someone lost something, they would immediately be suspicious of Bhuban being the culprit. Whenever Bhuban visited someone's house, people would become extra cautious that he might steal something from their house. So they would scold him and smack him and then throw him out of their house. So life wasn't very nice for Bhuban for this grave vice of his. But was that the end? No. There was something worse which was coming up. Let's read the second paragraph.
কিছুকাল পরে ভুবন চোর বলে ধরা পড়ল। সে বহুকাল চোর হয়েছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করেছে তা প্রমাণ হলো। বিচারকর্তা ভুবনের চরম শাস্তির আজ্ঞা দিলেন। তখন ভুবনের চৈতন্য হলো। যে স্থানে অপরাধীদের চরম শাস্তি হয় সেখানে নিয়ে গেলে পর ভুবন রাজপুরুষদের বলল, তোমরা দয়া করে এই জন্মের মতো একবার আমার মাসির সঙ্গে দেখা করাও। So a few days later, Bhuvan got caught and all his previous crimes of theft were being proved in front of the court as well. He got the harshest punishment for this from the judge, and that is when Bhuvan realized his mistake. He requested the guards to grant him one last meeting with his aunt. Third paragraph. ভুবনের মাসিকে ওই স্থানে আনা হলো এবং ভুবনকে দেখে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে তার কাছে গেলেন। ভুবন বলল, মাসি এখন আর কাঁদলে কি হবে, কাছে এসো, কানে কানে তোমায় একটা কথা বলবো। মাসি কাছে গেলে পর ভুবন তার কানের কাছে মুখ নিয়ে গেল এবং খুব জোরে দাঁত দিয়ে কানে কামড়ে দিল। পরে সে ভর্ৎসনা করে বলল, মাসি তুমিই আমার এই চরম শাস্তির কারণ। যখন আমি প্রথম চুরি করেছিলাম তুমি জানতে পেরেছিলে, সেই সময় যদি তুমি শাসন ও নিবারণ করতে তাহলে আমার এই দশা ঘটতো না, তা করনি, এই জন্য এই পুরস্কার। So this is where the story ends. Let's see what happens. When Bhuvan's aunt reaches the venue, she's been brought by the policeman, and when she sees Bhuvan's condition, she wails loudly, cries loudly. Bhuvan then tells his aunt that there is nothing that can be done now, there is no point in crying now, and calls her to come closer so that he can tell her something secret in her ears. When her aunt comes close to Bhuvan, he bites hard in her ears and injures the ears badly. Then he rebuked his aunt and recalled that the aunt knew when he had stolen for the first time. Had she disciplined Bhuvan and forbade him to steal at that time, then Bhuvan wouldn't be in this condition now, since she didn't do her duty at that time. So this is what she gets as a reward. So we see that if an adult chooses not to show the right path to youngsters at the right time, they will also end up paying for their mistake along with the youngster. So try to inculcate the right habits right from your childhood. It might seem like a tough choice initially, but one day you will reap the benefits and realize that you did right. As I always said in the end, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I'll see you all next week. তাহলে এখানেই শেষ করছি। পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে বা কবিতা নিয়ে আসবো। সবাই ভালো থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। পরের সপ্তাহে আবার দেখা হবে। টাটা।